উষার দুয়ারে হানি আঘাত, আমরা আনিব রাঙা প্রভাত, আমরা টুটাবো তিমির রাত, বাধার বিন্ধ্যাচল। নব নবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। নব নবীনের গাহিয়া গান, সজীব করিব মহাশ্মশান, আমরা দানিব নূতন প্রাণ, বাহুতে নবীন বল। চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান। ভাঙ রে ভাঙা গোল, চল রে চল, ভাঙ রে ভাঙা গোল, চল রে চল, চল 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 চল। বিদ্রোহ ও ভালোবাসার কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে কলকাতার কলেজ স্ট্রিট থেকে হেদুয়া পার্ক যৌবনের পদযাত্রায় হাঁটল বাংলা ভাবনা পরিক্রমা। সেই পদযাত্রায় অংশ নিলাম আমরাও। দেশ ঘৃণা, হিংসা, যুদ্ধোন্মাদনার বিপরীতে মূলধারার বাণিজ্যিক সংবাদ মাধ্যমের মিথ্যা কিংবা ছায়া সত্যের বেসাতি রুখে দিতে বাংলার আবহমান সহগামী জীবনবোধ পুনরুদ্ধারে নজরুলের মূর্তির পাদদেশে যৌবনের শপথ বাক্য। বাংলার প্রতি মোড়ে, প্রত্যেক পাড়ায় ধর্ম বর্ণ সম্প্রদায়গত হিংসার বিরুদ্ধে, বাংলার যৌবনের প্রতিনিধি হিসেবে আমরা প্রতিরোধ গড়ে তুলব। সার্বিক মিথ্যা ও ঝুটা খবরের আবর্ত থেকে বাংলার সমাজকে প্রকৃত সত্য অনুসারী করে তোলার দায়িত্ব গ্রহণ করব। ভালোবাসা মগ্ন প্রাণ প্রকৃতিময় এক লগ্ন হয়ে সমাজের লক্ষ্যে কাজ করে যাব। আজ আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে এই অন্ধ সময়ে একে অপরের পাশে থাকবো। সমাজের প্রতিটি খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের পাশে থাকবো। অন্যায়, অত্যাচার, অনাচারের বিরুদ্ধে সদা জাগ্রত থাকবো। মানুষের ভালোবাসা, মানুষের সংগ্রাম দীর্ঘজীবী হোক। এই পদযাত্রায় অংশগ্রহণকারীদের থেকে শুনে নেব কেন তারা নজরুলের জন্মদিন অন্যান্য বছরের মতো গতানুগতিকভাবে দেখতে চাইছেন না, বরং এই বাস্তবতায় দাঁড়িয়ে নজরুলকে তার জীবন ও কাজকে ইতিবাচক সামাজিক অগ্রগতির প্রয়োজনেই তারা নজরুলকে পুনরাবিষ্কার করতে চাইছেন। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বাংলার ইতিবাচক সংস্কৃতি বলতে কি বলতে চাইছো এবং সেখানে নজরুলের গুরুত্ব কি? ধরা যাক যে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলি, তিনি গ্রাম থেকে এসে কলকাতায় প্রাতিষ্ঠানিক পড়াশুনো করেছেন, তার মধ্যে দিয়ে বিদ্যাসাগর হিসেবে তার প্রকাশ হয়েছে। আমরা রামমোহন রায়ের কথা জানি, তিনিও তৎকালীন যে বিজ্ঞানসম্মত প্রাতিষ্ঠানিক শিক্ষা তাতে শিক্ষিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ সেইভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেননি কোনো কলেজ ইউনিভার্সিটিতে, কিন্তু ঠাকুরবাড়ির অন্দরমহলের প্রভাবে তার শিল্প সংস্কৃতি থেকে সাহিত্য, দর্শন, বিজ্ঞানে তার শিক্ষা কিন্তু জারি থেকেছে, একটা পরিবেশের মধ্যে বড় হয়েছে। এবারই অদ্ভুত এক উদাহরণ, নজরুল এক অজ পাড়া গা থেকে উঠে এসেছেন। সেই মানুষটি তার জীবন অভিজ্ঞতার মধ্যে দিয়ে প্রথম বিশ্বযুদ্ধে চলে যাওয়া, পল্টনে যোগ দিয়ে, এই সমস্ত কিছু মধ্যে দিয়ে তার ভেতরে যে এক অসাধারণ প্রতিভার বিস্ফোরণ ঘটল, এই অসাধারণ প্রতিভার বিস্ফোরণ শুধুমাত্র তার সাহিত্যকর্মে নয়, তার যে রাজনৈতিক চেতনা, সেই সময়ের নিরিখে এক উন্নত রাজনৈতিক চেতনার প্রকাশ ঘটাতে পেরেছিলেন তার যাবতীয় সত্তার মধ্যে দিয়ে, তার কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এ প্রায় ভাবাই যায় না। সেই অর্থে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত তিনি নন, কিন্তু সেই সময়ের নিরিখে রাজনৈতিক শিক্ষায়, দর্শনের শিক্ষায়, সমাজ সংস্কৃতির শিক্ষায় এবং সাহিত্যের শিক্ষায় এত প্রাণবন্ত, এত উজ্জ্বল একজন মানুষ যে কিভাবে হতে পারেন, তা বোঝায় যে বাংলার সেই সমাজ মনে সেই সময় কী ধরনের আলোড়ন চলাচ্ছিল, যার বহিঃপ্রকাশ নজরুলের মধ্যে দিয়ে হচ্ছে। এটাই বাংলার ইতিবাচক সংস্কৃতি। নজরুল সেই মুক্ত মনে সেই সংস্কৃতিকে আপন করে নিয়েছেন। ফলে তিনি যখন
যখন গেছেন যুদ্ধ করতে পারস্য দেশের ওই অঞ্চলে, একটা সুর শুনছেন, সেই সুরটি তার হাত ধরে বাংলায় চলে আসছে, বাংলায় একটি গান তৈরি হয়ে যাচ্ছে। অনেক দিন বাদে আবিষ্কার হচ্ছে, আরে এই গানটি তো একটি পারস্য উপগীতির সুর। সেই গানটি নিয়ে এমনকি রাশিয়াতে একটা গান তৈরি হয়েছে। একই সঙ্গে দেখা যাবে যে নজরুল সেই সময় সভা সমিতি যেখানে তিনি যেতেন, তিনি রবীন্দ্রনাথের গান গাইতেন। তাকে বলা হতো রবীন্দ্রনাথের গানের হাফিজ। হাফিজ মানে যিনি কোরআন আবৃত্তি করতে পারেন, তার মুখস্থ, তাদেরকে হাফিজ বলা হতো। তাকে রবীন্দ্র গানের হাফিজ বলা হতো। চূড়ান্ত অস্থিরতা, যেন সময়েরটিরও যে অস্থিরতা তার কবিতায়, তার গানে, তার জীবনে, তার চেতনায় বহিঃপ্রকাশ পেতে গেছে। ফলে এইটাই আমাদের ইতিবাচক সংস্কৃতির জোর, যা এই ব্যক্তিদের মধ্যে থেকে ওই সময়টাকে পরিস্পুষ্ট করেছে। কিছুদিন আগে যে যুদ্ধ উন্মাদনা চলেছে, সেখানেও আমরা দেখেছি একটি মেন স্ট্রিম মিডিয়া, তার সাংবাদিক কি কুৎসিত ভাষায় নজরুলকে আক্রমণ করছেন। প্রতিবেশী রাষ্ট্রে বাংলাদেশে আমরা দেখব সেখানেও একদল মানুষ তারাও নজরুলকে কালিমালিপ্ত করবার চেষ্টা করছেন। বিশেষ করে সাম্প্রদায়িক শক্তি এখন মিডিয়াগুলো কিনে নিয়েছে। তারা ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র কায়েম করতে চায়। তাদের পেটোয়া মিডিয়া যেরকমভাবে আক্রমণ করছে আমাদের সহাবস্থানের বিভিন্ন বুনটগুলো, বিভিন্ন রসায়নগুলো। সাভারকার দ্বিজাতি তত্ত্বের কথা বলেছিল, জিন্না দ্বিজাতি তত্ত্বের রূপায়ণ করেছিলেন। তাদেরই বর্তমান প্রজন্ম আজকে ক্ষমতায়। তাই তাদের কাছে নজরুল চক্ষুশূল। তাই ওপার বাংলায় নজরুল, রবীন্দ্রনাথ সকলেই চক্ষুশীল। সেখানে তাদের জাতীয় সঙ্গীতও পাল্টানোর কথা হচ্ছে। এখানে যে মিডিয়াগুলো এই যুদ্ধকে তুলে ধরছে মুসলিম বিরোধী একটি সংলাপ থেকে, রাজনীতি তা আবর্তিত হচ্ছে ঘৃণার আবহে। সেখানে হিংসা প্রতিনিয়ত থাবা বসাচ্ছে আমাদের প্রত্যেকের মাথায়, মগজে। নজরুল শুধু নয়, আসলে সেই সময়টা, সেই সময়ের মানুষেরা এদের বড় শত্রু হয়ে উঠছেন, যে কারণে সেই সময়টাকে এরা নাকচ করতে চায়। এই যে অ্যাঙ্কারেরা রয়েছে যারা টেলিভিশন মিডিয়ায় সকাল থেকে রাত্রি অবধি লাফাচ্ছেন, কোনো খবর জানানো নেই, মানুষকে সত্যের মুখোমুখি করা নেই, শুধুমাত্র উগ্রভাবে চিৎকার চেঁচামেচি, একটা উন্মাদনা তৈরির চেষ্টা। খবর থেকে একটা উন্মাদনা তৈরির চেষ্টাতে চলে গেছে চ্যানেলগুলো। সব সময় তারা ব্রেকিং নিউজ দিচ্ছেন, এবং ব্রেকিং নিউজ মানে কিছু নয়, আসলে মানুষের চেতনাকে সবসময় কতগুলো বিষ বাষ্পে সংকুচিত করবার চেষ্টা করছেন, দূষিত করার চেষ্টা করছেন। সেখানে নজরুল তো এদের সবথেকে বড় শত্রু হবেনই। নজরুল সচেতনভাবে বাংলা তথা ভারতের স্বকে আবিষ্কার করে আনছেন সাম্রাজ্যবাদ বিরোধী ভারতের জাতীয় মুক্তি সংগ্রামের আবহে, এবং এর জন্য তিনি যাবতীয় যা সাংস্কৃতিক উপকরণ রয়েছে, তার সামাজিক উপকরণ আছে, তাকে তিনি ধারণ করেছেন। তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন, তিনি ইসলামী সঙ্গীত লিখেছেন, দুর্গা মায়ের আবাহনের একটি কবিতাকে রাজনৈতিক কবিতায় রূপান্তরিত করে দিয়েছেন। বাংলার সমাজের যে বিভিন্ন দিক চিহ্ন, সেগুলোকে বাংলার ইতিবাচক সংস্কৃতিতে সাম্রাজ্যবাদ বিরোধিতার অভিমুখে ঠেলে দিয়েছেন, এবং সমাজকে একত্রিত থাকার বার্তা দিয়ে চলেছেন। এটা তো এদের অসম্মতি হবেই, কারণ এরা ঘৃণার ব্যবসায়ী, এরা মুনাফা কামাতে এসেছে। আজকের প্রতিটা নিউজ চ্যানেল তা পুষছে কোনো একটা কর্পোরেট ক্রনি কোম্পানি। এরা কোনো সত্য খবর দেখাতে চায় না। এরা মানুষের মধ্যে আরো সংঘর্ষ বাঁধুক, গৃহযুদ্ধ বাঁধুক, বাংলায় জাতে ধর্মে মারামারি হোক, সেই খবর দেখিয়ে তারা আরো বেশি রোজগার করবে। নজরুলের বিপরীত, নজরুলের এই রাজনৈতিক জীবন শুরু হয়েছে নবযুগ পত্রিকার সাংবাদিক হিসেবে। এই অসুস্থ সময়ে এদের জন্মফলে আমি ঘৃণার চোখে তাদের দিকে তাকাচ্ছি না। আমার মনে হচ্ছে যে এদেরকে উদ্ধার করতে হবে। ফলে নজরুলকে দিয়ে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি, রবীন্দ্রনাথকে দিয়ে তাদের উদ্ধার করার চেষ্টা করি, কারণ এই বিপথগামিতা এক সার্বিক বিপথগামিতার দিকে ঠেলছে। আজকে কোনো সাংবাদিক বেরিয়ে আসছেন না এই বড় কর্পোরেট মিডিয়াগুলো থেকে, যিনি চ্যানেলে দাঁড়িয়ে একটা লাইভ প্রোগ্রামে এই সমস্ত মিথ্যের ভাঁওতাবাজিগুলোকে ভেঙে দিতে পারে। সেই সাহস তারা দেখাতে পারছেন না, সেই মেরুদণ্ডহীনতায় তারা ভুগছেন। ফলে আমরা যদি সামাজিকভাবে নজরুলকে আরো জোরালো করে তুলতে পারি, তবে আশা করব কোনো একদিন কোনো এক লাইভ প্রোগ্রামে এই মিথ্যার বেশাতি ভেঙে তারাও রুখে দাঁড়াবেন। তারা সত্যি কথাটা একদিন বলে দেবেন, যেটা তার চ্যানেল কাটতে পারবে না, সেটা টেলিকাস্ট হয়ে যাবে হাজার হাজার মানুষের কাছে। মানুষও সেদিন সত্যি চোখ নিয়ে এই চ্যানেলগুলোকে দেখবে, শুধুমাত্র কয়েক মিনিটের একটা উত্তেজনাকে ভোগ করার জন্য তারা দেখবে না। আপনি তো বললেন রাজনীতির কারবারিদের কথা, কিন্তু সাধারণ মানুষ একে অপরের পাশে দাঁড়িয়েই বেঁচে থাকেন, হাতে হাত ধরে বেঁচে থাকেন, তাদেরই তো প্রতীক নজরুল। তাকে তো কোনো ধর্মের নিগড়ে বাঁধা যায় না। ভারতবর্ষ বলতে আমরা যা বুঝি তা নজরুল ছাড়া হয় না, রবীন্দ্রনাথ ছাড়া হয় না। কিন্তু একথাও ঠিক, হিন্দুত্ববাদীরা যেরকমভাবে সমাজের ভেতরে ঢুকে গেছে, তাতে লড়াইটা অত সহজ নয়। অনেক গভীরভাবে তারা ঢুকে আছে। আদিবাসী এলাকাতে বনবাসী কল্যাণ পরিষদ, সরস্বতী বিদ্যা মন্দির, RSS এর ক্যাম্প দিন দিন বাড়ছে। যারা মুক্ত চিন্তার কথা বলি, আমরা যারা স্বাধীনতার কথা বলি, যারা ভালোবাসার কথা বলি, তাদের সেই প্রকল্পও নেই, সেই লড়াইও নেই। তাই লড়াইটা আরও বেশি সংঘবদ্ধ, আরও বেশি ছড়িয়ে দিতে হবে। সাধারণ মানুষের প্রতি আশা এবং শ্রদ্ধা রেখেও বলছি, তাদের একটা বড় অংশই এখন
এখন মেরুকরণের রাজনীতির শিকার হয়েছেন, নিজের অনুন্নতির জন্য অন্য সম্প্রদায়কে দায়ী করছেন। তুমি যে কবিতাটির কথা বললে আনন্দময়ীর আগমনে, সেই কবিতাটি লিখবার জন্য নজরুল একটা দীর্ঘ সময় জেলে কাটিয়েছেন এবং তার পরবর্তীতে আমরা দেখব এই আপোষহীনতা যেটা সব থেকে বড়। এই কবিতায় যখন তার নামে ওয়ারেন্ট জারি হয়েছে রাষ্ট্রদ্রোহিতার, আজকে তো যাকে তাকে খুশি রাষ্ট্রদ্রোহী বলে দেওয়া হয়। নজরুল থাকলে আজকে সব থেকে বড় রাষ্ট্রদ্রোহী হতেন, রবীন্দ্রনাথ থাকলে সব থেকে বড় রাষ্ট্রদ্রোহী হতেন। জেলের ভিতরে ঢুকে যখন দেখছেন যে রাজবন্দীদের ভাতের বদলে ফ্যান খেতে দেওয়া হচ্ছে, তিনি তার বিরুদ্ধে অনশন আন্দোলন করেছেন। কবিগুরু বিচলিত হয়ে তার লিখে পাঠাচ্ছে জেলের ভেতরে নজরুলকে, আওয়ার লিটারেচার নিডস ইউ, তুমি অনশন ছেড়ে দাও। আজকে দেখা যাবে কেউ হয়তো যুদ্ধের বিরোধিতা করে, যে যুদ্ধের বিরোধিতা করা মানবিকতার একটা বড় শর্ত, যে কোনো হিংসা তার ভিত্তিভূমিকে ভেতরে ঢুকে তার আসল কারণটিকে নির্মূল করার চেষ্টা করব। তার বদলে যে যুদ্ধোন্মোদনা তৈরি করার চেষ্টা চলছে একটা মিথ্যে করে, তার বিরোধিতা করে যখন একটি মিছিল রাস্তায় নামছে, তাদেরকে গ্রেপ্তার করে নেওয়া হয়। ফলে নজরুল এখানে ভয়ঙ্কর প্রাসঙ্গিক। তার জীবন আমাদেরকে অনুপ্রেরণা দেয় যে যত কম মানুষই তোমার পক্ষে থাকুন না কেন, তুমি যতই সংখ্যা লঘু হয়ে থাকো না কেন, মতামতের নিরিখে হোক বা যে কোনো নিরিখে, সত্যি কথা বলতে পিছোপা হও না, আপোষ করো না। কারণ সময়ে যতই তোমাকে টানুক এক বিপথগামী দিকে, তুমি যদি তোমার সঠিক বক্তব্যটি নিয়ে সঠিকভাবে থাকতে পারো, দিনের শেষে মানুষ কিন্তু সেই সঠিক বক্তব্যের দিকে ফিরবে। আমরা রবীন্দ্রনাথকে দেখেছি, তিনি তার বক্তব্য ছেড়ে এক পা কখনো নড়েননি, নিজেকে পরিবর্তন করেছেন। যদি কোনো বক্তব্য তার মনে হয় অসম্পূর্ণ, তিনি তা পরে পরিবর্তন করেছেন। কেউ তো একবারে সঠিক কথা বলতে পারেন না, কিন্তু যে সময়ে তার যেটা সঠিক কথা মনে হয়েছে তার সঙ্গে তিনি আপোষ করেননি। তার উল্টো দিকে যত বড় শাসক, যত বড় ভয়ই থাকুক না কেন, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় তথ্য কেড়ে। পাইতে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশীর শিখায় তথ্য কেড়ে। তারা ধরিল কপাট, দেশে দেশে বিভেদ না করে এ বিশ্বের বুক থেকে মানবতা বিরোধী যাবতীয় অপশাসনকে, অনাচারকে দূর করতে চান, তারা একত্রিত হয়ে লড়বেন। এই বিশ্ব মানবতার পথিক নজরুল ইসলাম, এই বিশ্ব মানবতার পথিক হয়ে আমাদেরকে পথ হাঁটতে হবে। কোনো এক পাথুরে উগ্রতা দিয়ে আমরা আমাদের বাঁচাতে পারবো না। এ কথা ইতিহাসে প্রমাণিত। দুটো বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে তার রিপিটেশন আমরা চাই না। আমরা চাই এ বিশ্বের সাধারণ মানুষ সাম্যের গান খেটে খাওয়া মানুষের পক্ষে দাঁড়ান। নজরুল সেখানে আমাদের আজকে পাথেও। লেবার স্বরাজ পার্টি, এটা তৈরিতে নজরুলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে। সেই সময়ে তো জাতীয় মুক্তি সংগ্রাম চলছে, তাতে আমরা জানি নানান ধরনের মতামত সেখানে ছিল। নরমপন্থী মতামত, চরমপন্থী মতামত বলে মোদ্দায় একটা বিভাজন আমরা জানি। আর একভাবে বললে গান্ধীর অহিংস নীতি এবং তার বিপরীতে থাকা মানুষ। অ্যাট দ্য সেম টাইম ওই সময় দেখা যাবে বিশ্বজুড়ে শ্রমিক জনতার যে আন্দোলন তা বড় পরিমাণে উঠেছে। সোভিয়েত রাশিয়া একটা বিপ্লব হয়েছে 1917 সালে। ফলে তার প্রভাব ভারতবর্ষে সেই সময় রাজনীতি এসেছিল। কংগ্রেস তো সেই সময় একটা ছাতার মতন কাজ করতো। তার ভেতরেও যারা এই সময় শ্রমিক শ্রেণীর রাজনীতির দিকটা অর্থাৎ সাম্রাজ্যবাদকে চেনার শুধুমাত্র উপনিবেশ হিসেবে না দেখে সাম্রাজ্যবাদকে অ্যাজ এ হোল একটা বিশ্ব পরিস্থিতির আন্ডারে বিচার করা, শ্রমিক শ্রেণীর রাজনীতির আন্ডারে বিচার করার একটা চিন্তা ভাবনা কিন্তু তখন থেকে এসে পড়েছে। ফলে নজরুল যে অর্থে অহিংস নীতিকে ত্যাগ করেছিলেন, অহিংস নীতি অনেকে ক্রিটিসাইজ করেছে, সমালোচনা করেছে, কিন্তু নজরুলের সমালোচনার অক্ষটি ছিল কিন্তু শ্রমিক শ্রেণীর রাজনীতির অক্ষ থেকে তিনি অহিংস নীতি সমালোচক ছিলেন। সর্বহারার গান ইন্টারন্যাশনাল, তারও বাংলা অনুবাদ করছেন নজরুল। প্রথম বাংলা অনুবাদ, প্রথম ভারতীয় অনুবাদও হতে পারে, আমার জানা নেই, তিনিই করেছেন প্রথম। তিনি কিন্তু কংগ্রেসের ভেতরে থেকেও একটা স্বতন্ত্র রাজনীতিকে স্পষ্ট করবার চেষ্টা করে গেছেন, যার বহিঃপ্রকাশ আমরা দেখব লেবার স্বরাজ পার্টি তৈরি এবং তার মুখপত্র হিসেবে লাঙ্গল পত্রিকা কবি বার করছেন এবং লাঙ্গল পত্রিকার যে ভূমিকা তার জন্য তিনি লিখে ফেলছেন সাম্যবাদী কবিতা। তাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান। 1925 সালে ভারতবর্ষের যে বাংলার রাজনীতি, বাংলার আত্মরাজনীতি, যা রবীন্দ্রনাথও বলার চেষ্টা করেছেন, তার আত্মকে একটা দু লাইনে পলিটিক্যালি কয়েন করে দিচ্ছেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, উপনিবেশবাদের বিরুদ্ধে। মিথ্যা শুনিনি ভাই, হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। আমরা নজরুলকে স্মরণ করতে চাই শুধু বাংলার একজন কবি হিসেবে নয়, এ বিশ্ব মানবতার একজন প্রতীক হিসেবে। নজরুল ইসলাম আমাদের মনে সেভাবেই রয়েছে। বাংলা ভাবনা পরিক্রমার নজরুল জয়ন্তীতে এই প্রোগ্রামে আমরা আশ্রয় নিই অন্নদাশঙ্কর রায়ের সেই কবিতাটায়, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কো নজরুল। সাধারণ মানুষের গান গাওয়ার জন্য নজরুলের মতো আরও বহু প্রতিভার সৃষ্টি হবে। আমরা সেই পথে নিজেদেরকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই যাত্রায় যাতে সহগামী হতে পারি, সেইটুকুই আমাদের ইচ্ছে।